আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন একটি টিউটোরিয়ালে। আমরা এমএস ওয়ার্ডেরই তৃতীয় পার্ট আজকে দেখব। অতএব আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওপেন করার পরে আমরা কাজ শিখছিলাম পেজ লেআউটে। পেজ লেআউটে না, সরি, ইনসার্ট মেনুতে কাজ শিখছিলাম আমরা, ইনসার্ট মেনুতে। তো ইনসার্ট মেনুর কাজ হয়েছিল, আর কিছু কাজ বাকি রয়েছে, যেই কাজগুলা আমি এখন দেখাবো। তার মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজগুলো দেখাবো। সাপোজ আমাদের হেডারের কাজ হয়েছিল না, ফুটারের হয়েছিল না, পেজ নাম্বারের হয়নি, টেক্সট বাউন্ডারের হয়নি, তারপরে ড্রপ ক্যাপের কাজ হয়নি, এখানে ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল, এগুলোর কাজ হয়নি। এগুলো মোটামুটি আমাদের খুব ইম্পর্টেন্ট, বিধায় আমরা এখন দেখবো। তো একটা পেজে আমরা যখন একটা প্রিন্ট করি, তখন কিন্তু পেজে যেটা লেখা থাকে সেটাই প্রিন্ট হয়, নাম্বার কিন্তু আমরা করি না। তো আমরা যদি মনে করি যে এটা ১ নাম্বার পেজ, পরেরটা ২ নাম্বার, তারপরটা ৩ নাম্বার, এরকম করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই নাম্বারও দিতে পারবো। তো সেই ক্ষেত্রে কি করবো, এই যে আমাদের পেজ নাম্বার দেখা যাচ্ছে, তো এখানে আমরা ক্লিক করব। তারপর যে টপ পেজ, তো আমরা হচ্ছে টপে মানে উপরের দিকে, হ্যাঁ, উপরের দিকে আমরা কোন জায়গায় নাম্বারটা দেবো, এইটা এটা যদি সিলেক্ট করি তাহলে যে এই জায়গায় উপরের দিকে এই বামে এই জায়গায় হবে। যদি আমরা মধ্যে সিলেক্ট করি, যে এই যে এটা ক্লিক করি, তাহলে পেজের মাঝখানে হবে। যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের উপরে ডানের দিকে হবে, হ্যাঁ, এইভাবে হবে। তো আমরা প্রথমত মিডিলটাই সিলেক্ট করি, তাহলে মিডিলটা, এই যে আমাদের পেজের মিডিল অলরেডি নাম্বার হয়ে গেছে। এখন আমি যদি যতই পেজ হবে আমার, প্রত্যেকটা পেজে অটো নাম্বার হয়ে যাবে, আমার নতুন ভাবে কোনো নাম্বার করা লাগবে না। আমার যদি ১০০০ পেজ থাকে, ১০০০ পেজ নাম্বার, এই যে লাস্টে ৫ নম্বর পেজে গেছে, অটো ৫ নম্বর পেজ হয়ে গেছে। এখন আমি প্রিন্ট দিলে এই নাম্বারগুলো অটো বের হবে। তো এইভাবে আমরা পেজ নাম্বার ব্যবহার করতে পারি, দিতে পারি। তো পেজ নাম্বারে আমরা ওটা দেখালাম টপ, এবার আমি চলে বটন। বটন মানে কি, নিচে। নিচে, তো নিচে আমরা কোন জায়গায় দিব, সেটা পজিশন মোতাবেক এনে, যে যদি নিচের বামে দিতে চাই এই জায়গাতে, নিচের যদি মিডিলে দিতে চাই তাহলে এই জায়গাতে, সাপোজ তার নিচের যদি ডানের নিচে যা দিতে চাই, সাপোজ এটাতে ক্লিক করলাম, তাহলে এই যে আমাদের দেখাচ্ছে যে নিচের ডানে, নিচেটা, যে পেজের নিচে, কিন্তু এটা আমাদের পেজ, পেজের নিচেটা। তো এইভাবে, আর যেহেতু ২ জায়গায় উপরটা উঠায় নাই, এই কারণে উপরকারটাও দেখাচ্ছে, আবার ওই নিচেরটাও দেখাচ্ছে। তো এইভাবে আমাদের যেখানে ইচ্ছা আমরা সেটা উপরে দিতে পারি, মিডিলে দিতে পারি, সাইডে দিতে পারি। এখান থেকে আমরা পেজ নাম্বারটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের পেজ নাম্বারটা হয়ে যাবে। আর যদি এটা না তুলে দিই, ডবল ক্লিক করে আমরা যদি ডিলিটে ক্লিক করি, তাহলে পেজ নাম্বারটা কিন্তু উঠে যাবে, ডবল ক্লিক করে ডিলিটে। ঠিক এটার করে ডবল ক্লিক করব, করে ডিলিটে ক্লিক দেব, তাহলে কিন্তু দিয়ে বাইরে ক্লিক করলে পেজ নাম্বারটা কিন্তু আমাদের উঠে যাবে। তারপরে আসবো আমরা হেডার অ্যান্ড ফুডার। হেডার বলতে গেলে অনেকে আমরা দেখি যে প্রত্যেকটা পেজের হেডলাইন হয়ে থাকে, অর্থাৎ উপরের দিকে যায়, জিনিসটা উপরের দিকে যায়। তো কোন জায়গায়, একইভাবে কোন জায়গায় আমরা লিখবো হেডারটা, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের সব বামে এই জায়গাতে দিব, না মিডিল খানে দিব, না কোন জায়গাটা, এক কথায় টাইটেল যেটাকে বলা হয়, হেডলাইন যেটা বলা হয়, সেটা আমরা কোনটা দিব, এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। সাপোজ এই জায়গা থেকে আমরা সিলেক্ট করি, তাহলে এই জায়গাতে আমাদের হেডারটা লিখলাম যে হচ্ছে ইম্পর্টেন্ট ইন, সাপোজ। এবার আমরা বাইরে ক্লিক করব, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা পেজের উপরে সেই একটা লিখেছি আমরা, প্রত্যেকটা পেজে এরকম ইম্পর্টেন্ট হয়ে গেছে। অল দ্য স্টুডেন্ট প্লিজ লুক অ্যাট দ্য মনিটর। হয়ে গেল আমাদের হচ্ছে হেডার দেওয়া। ঠিক একইভাবে আমরা ফুটারও ইউজ করতে পারি, অর্থাৎ এই জায়গাতে ক্লিক করে যেটা আমরা এটা নিচের কোন জায়গায় হবে সেই জায়গাতে আমরা ইউজ করতে পারি, নিচে কোন জায়গায় দেবো। হেডার মানে যেমন উপরে, ফুটার মানে হচ্ছে সেরকম নিচে। তাহলে আমরা সাপোজ নিচে দেবো, এই জায়গাতে দেবো, একটা পেজের নিচে এই জায়গায় একটা জিনিস লিখে সাপোজ। এবার ক্লিক করলে দেখতে পাবো যে হচ্ছে এই জায়গাতে নিচে, প্রত্যেকটা পেজের নিচে এই জায়গাতে হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা হেডার যেমন ইউজ করতে পারি, সেভাবে আমরা ফুটারও ইউজ করতে পারি, এবং আমরা পেজ নাম্বারও ইউজ করতে পারি। তো ইনসার্টে আমরা দেখালাম হেডার, দেখালাম ফুটার, দেখালাম পেজ নাম্বার, দেখালাম। এটা যদি আমরা না চাই, ঠিক আগকার মতনই ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে ডিলিট করে দিব, দিয়ে বাইরে ক্লিক করবো ডবল ক্লিক, তাহলে হেডারটা উঠে যাবে। ঠিক একইভাবে ফুটারে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট করে দিব, দিয়ে বাইরে ডবল ক্লিক করব, তাহলে ফুটারটা উঠে যাবে। একইভাবে সিলেক্ট হয়েছিল না বিদায়, তখন ডিলিট হয় নাই। একইভাবে ফুটারটাও ডিলিট হয়ে যাবে, এই যে এইভাবে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে। যখন সিলেক্ট হয়েছিল না বিদায় ডিলিট হয়েছিল না, এখন সিলেক্ট হয়েছে সবগুলো। একটু আমাদের দেখে নিতে হবে যে সিলেক্ট আদৌ হচ্ছে কিনা। তাহলে এভাবে আমরা হেডার ফুটার, এছাড়া ওখানে ক্লিকের মাধ্যমে আমরা হেডার ফুটার আবার উঠাই দিতে পারি।
হ্যাঁ, হেডার ফুটারে যেমন ক্লিক করলে হবে, আবার উঠাই দেওয়া যায়। তো এবার আমরা শিখলাম হেডার ফুটার পেজ নাম্বার। এবার শিখবো আমরা টেক্সট বক্স। টেক্সট বক্সটা একটা ইম্পর্টেন্ট। আমরা কি করি, আমরা অনেক সময় একটা পেজের দুই সাইডে লিখি, তো সেই লেখাটা কিভাবে লিখি। তো সাপোজ এটা আমরা টেক্সট বক্সে ক্লিক করব এবং টেক্সট বক্স যে কোনো একটা সিলেক্ট করতে পারি, আমরা ইচ্ছা স্বাধীন যে কোনো জায়গায় পরে নিয়ে যেতে পারবো। একইভাবে আমরা টেক্সট বক্সে ডান বাটনে ক্লিক করি, ওয়ার্কিং টেক্সট, ওয়ার্কিং টেক্সটে ক্লিক করতে পারি। এটা আসলে ওয়ার্কিং টেক্সট করাই আছে, হ্যাঁ করাই আছে, ইনফরমেটিক্স করাই আছে। তো এই কারণে আমরা এটাকে চারটার হলে যে কোনো জায়গায় ধরে নিয়ে যেতে পারি এবং বড় ছোট যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারি এবং যা ইচ্ছা সেটা এখানে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা এক পেজ এরকম ৪-৫টা ৮-১০টা বক্স ধরে পারে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা টান দিই তাহলে এরকম বক্স হয়ে যাবে এরকম। তাহলে আমরা ইচ্ছে করলে একই পেজে অনেকগুলা বক্স ক্রিয়েট করতে পারি একই পেজে। এইভাবে আমরা একই পেজে অনেকগুলো বক্স ক্রিয়েট করতে পারি এবং সেগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের কিন্তু লেখা হবে। সেটা সিলেক্ট করছি আমি কিভাবে একটু বলে দিই। এই প্রথমে একটা সিলেক্ট করলাম বামে মাউস পয়েন্টার দিয়ে, তারপরে শিফট ধরলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, তাহলে দুইটা সিলেক্ট হলো। এবার আমি কন্ট্রোল অল্ট আর শিফট একসাথে চেপে ধরে টান দিলে ঠিক সোজা ভাবেই তার চাপতে হবে, ঠিক সোজা ভাবেই ডানে বায়ে সরবে না, একবারে সোজা এরকম সোজা ভাবে বের হবে। দেখেন লাইন গুলা সোজা হয়েছে, কিন্তু একটা একটা করে আমি ওইভাবে না করতাম তাহলে একটা হয়তো আগে হতো একটা ব্যাখ্যা হতো এরকম হতো। তো এইভাবে আমরা এক পেজ ইচ্ছা করলে অনেকগুলা করতে পারি। এবার কি, এবার এই যে টেক্সট বর্ডার রয়েছে, ইচ্ছা করলে বর্ডারের আমরা কালার দিতে পারি, ইচ্ছা করলে বর্ডার স্টাইল চেঞ্জ করতে পারি। কি করব, তাহলে প্রথমে একটা ক্লিক করব চারটা হওয়ার পর, তারপর এটার উপরে ডান বাটনে ক্লিক, তারপরে ফরম্যাট টেক্সট বক্স। এবার ফরম্যাট টেক্সট বক্স এসে আমরা ইচ্ছা করলে ওই টেক্সট বক্সের মধ্যে আমাদের ছবি ইউজ করতে পারি, এর আগে যেভাবে আমরা করছি। ফাইল ইফেক্ট, তারপরে এই যে পিকচার, তারপরে সিলেক্ট, তারপরে সাপোজ এই পিকচারটা, সেই পিকচার ওকে ওকে টেক্সট বক্সের মধ্যে কিন্তু আমাদের এই ছবিটাও চলে আসে। এখন লিখলে কিন্তু এরপরে লেখাও আমাদের হবে। ওকে, আমরা ইচ্ছা করলে ছবি না কালার দিতে পারি টেক্সট বক্সের। এরকমভাবে এই যে ফিল কালার আছে, এটাকে বলা হয় ফিল কালার। তো আমরা যেই কালার দিব ভিতরের কালারটা সেটা হয়ে যাবে। এই যে এরকম কালার হয়ে গেল। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, বাউন্ডারি অর্থাৎ বর্ডার গুলা কালারিং করতে পারি এবং ডিজাইন করতে পারি। এটা হচ্ছে লাইন বা এই যে দাগ বলে গেল। এটা কি কালার দিব, উদাহরণস্বরূপ এটা এটা ড্যাশ না দিয়ে এরকম ডট ডট দিব। এটা স্টাইলটা ওরকম দেওয়া বাদ দিয়ে স্টাইলটা এই স্টাইলে দিব, তারপর এটা মোটা আর একটু মোটা করে দেবো, ওকে করবো। এই যে সেই ডিজাইনের সেই মোতাবেক হয়ে গেল। তো এইভাবে আমরা এগুলার স্টাইলও চেঞ্জ করতে পারি। ঠিক ওই যে ইফেক্টে ক্লিক করে আমরা প্যাটার্নও দিতে পারি, আগে যেরকম শিখিয়েছি টেক্সচার প্যাটার্ন দিতে পারি, এমনি প্যাটার্ন দিতে পারি, পিকচার দিতে পারি। আর এখান থেকে প্রেজেন্ট কালার সিলেক্ট করে প্রেজেন্ট কালার গুলো ইচ্ছে করে আমরা দিতে পারি। নিজের ইচ্ছা স্বাধীন আর কি এগুলো তৈরি করা যায়। তো যাই হোক, আমরা টেক্সট বুক করা শিখে নিলাম, অর্থাৎ হেডার শিখলাম, ফুটার শিখলাম, পেজ নাম্বার শিখলাম এবং টেক্সট বক্স করা শিখলাম। এই টেক্সট বক্সের মধ্যে কিভাবে একটা পিকচার আনা যায়, টেক্সট বক্সের ভিতর কিভাবে কালার করা যায়। আর টেক্সট বক্সে আরেকটা জিনিস, অনেক সময় আমার টেক্সট বক্স থাকবে কিন্তু এই আন্ডারলাইন বা এগুলো যাতে না থাকে, জাস্ট খালি লেখা থাকবে, এরকম করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে একই রকম ভাবে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্স। এই যে আমাদের যে লাইনটা আমরা দিয়েছি, লাইনটা টেক্সট বক্সের যে লাইন থাকবে, হ্যাঁ, এটা আমরা নো কালার করে দেবো। এটা আছে নো কালার, নো কালার দিয়ে ওকে করবো। তাহলে এই যে এখানে এমনি মনে হচ্ছে দাগ আছে, কিন্তু আসলে আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, এটা যদি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে কোনো দাগই নাই, কোনো দাগই নেই। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? তো এইভাবে আমরা টেক্সট বক্স তৈরি করতে পারি। এটা শেখানো হয়েছিল এখানে ড্রপ কাটসের কাজ শিখবো আমরা। তো যদি আমরা এবার ড্রপ কাটের কাজ শিখতে চাই, সাপোজ অনেক সময় পেপারে দেখো তখন পেপার লেখা থাকে, তখন প্রথম অক্ষরটা শুধু বড় থাকে, মনে করো এটা কয়েকটা আমি লিখি। সাপোজ আশিকুল লেখা রয়েছে, একটু বড় করে আর কি, লাইন বড় করতে হবে। আচ্ছা, এবার এই লেখাটা এই অক্ষরটা সিলেক্ট করবো যেটা টপ কাট করবো, তারপরে টপ কাটে ক্লিক করবো যে কোন স্টাইলে করবো, যে আমার এই নিচে থেকে লেখা হবে না এই সাইড থেকে লেখা হবে। মানে এই সাইড থেকে লেখা, দেখো যে লেখা শুরু এখান থেকে এখানে গিয়ে, আর এইভাবে হলে এখান এটা খালি বড় অক্ষর থাকে, মানে এই অক্ষরটা এটার সাথে ধরা হবে। হ্যাঁ,
দিয়ে মানে ওই একটা অক্ষর খালি পড়ো, এটাকে ড্রপ কাপ। এটা হচ্ছে পেপারের ক্ষেত্রে, যারা পেপার পড়ো যারা জানো তারা দেখবে যে অনেক ক্ষেত্রে এটা করা থাকে, ড্রপ কাপ করা থাকে। ঠিক আছে? তো ড্রপ কাপ যদি আমরা না চাই সেই ক্ষেত্রে সিলেক্ট করে ডিলিট করে দিলে ড্রপ কাপ চলে যাবে আগের মতনই একই নিয়মে। তো এইভাবে আমরা ড্রপ কাপ করতে পারি। এখানে ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে। এখন আমি আজকে একটা ডেট অ্যান্ড টাইম বসাবো, তো আমার ওই টিপে টিপে লেখার থেকে আমরা সংক্ষেপে এখানে ক্লিক করে করতে পারি। এখানে আজকের ডেট অ্যান্ড টাইম বিভিন্ন ফরম্যাটে দেওয়া আছে, আজকের টাইম এবং সময় সহ এখনকার। তো সেক্ষেত্রে আমি কোনটা যেটা আমার ইউজ করতে ইচ্ছা হয়, আজকে হচ্ছে থার্সডে না, ৯ মে না ২০২৪ না, ইচ্ছা করলে এই ফরম্যাটে দিতে পারো। আবার 09 মে ২০২৪ এই ফরম্যাটে দিতে পারো, ডেটটা দিনটা নাই আজকে। বা তুমি ইচ্ছা আবার এই ফরম্যাটে দিতে পারো 09/05/024, আবার আগে বছর দিতে পারো, তারপরে মাস দিতে পারো, তারপরে তাই যেই ফরম্যাট তোমার চয়েস সেই ফরম্যাটটা ক্লিক করে ওকে করবা, তাহলে সেই ফরম্যাটে ডেট এন্ড টাইমটা এখানে চলে আসবে। কি বোঝা গেল? তাহলে আমরা এখানে এইভাবে ডেট এন্ড টাইম দিতে পারি। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি যে জুয়ের ফাইলে কি আছে সেটা আমি আমার ফাইলে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এই কারণে আমি কি করব, এই জায়গাতে অবজেক্ট আছে, হ্যাঁ, অবজেক্টে যাওয়ার পরে আমি এই লক্ষ্য করে দিই কুইক, অবজেক্টে যাওয়ার পরে টেক্সট ফ্রম ফাইল। এবার এই যে ফাইলের যা লেখা আছে জুয়ের ফাইলে, সেই লেখাগুলো আমি নিয়ে নেবো। সাপোজ এটা জুয়ের ফাইল, তাহলে জুয়ের ফাইল ক্লিক করলাম এবং ইনসার্ট করলাম। তাহলে জুয়ের ফাইলে এডি খালি ছিল, তাই এটা চলে আসছে। যদি আর হাজার হাজার পেজ লেখা থাকতো, হাজার হাজার পেজ চলে আসতো জুয়ের ফাইলে, খালি এটা ছিল তাই এটা চলে আসছে। এরকম ভাবে খালি চুই না, আরেকজনের আমরা ট্রাই করি, আরেকজনের ফাইলে কি আছে, এখানে ক্লিক করি টেক্সট ফাইল, এটা দিই, এটা কি আছে দেখি। এই যে এটা অনেক কটা লেখা ছিল, ওই লেখাগুলো চলে আসবে। টেক্সট একটা যে টেক্সট ওই ফাইলে যতগুলো টেক্সট থাকবে সেই টেক্সট গুলো আমার এই ফাইলে চলে আসবে। এখান থেকে ওই কপি করে ওখান থেকে আবার নিয়ে আসার দরকার নেই, সংক্ষেপে এইভাবে টেক্সট গুলো নিয়ে চলে আসা যায়। ঠিক আছে? তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো অবজেক্টে, এই অবজেক্টে ক্লিক করার পরে আমরা যদি ইকুয়েশন, মাইক্রোসফট ইকুয়েশন 3.0 তে ক্লিক করি, করে যদি আমরা ওকে করি, তাহলে এই যে ইকুয়েশন আসবে আমার, হ্যাঁ, ইকুয়েশন লেখার জন্য, এই যে ইকুয়েশন লেখার জন্য এটা আসবে। এখন আমি কি দরকার, আমার সাপোজ প্রথমে ব্র্যাকেট দরকার, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমার প্রথমে ব্র্যাকেট দরকার, তাহলে এখানে ক্লিক করবো, করে কোন ব্র্যাকেট দরকার, ফার্স্ট ব্র্যাকেট দরকার, থার্ড ব্র্যাকেট, না কোন ব্র্যাকেট, মনে করো থার্ড, ফার্স্ট ব্র্যাকেট দরকার, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করবো, এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। মনে করো a প্লাস বি, তাহলে a প্লাস বি, তাহলে a প্লাস বি, বাইরে ক্লিক করলে a প্লাস বি হয়ে গেল। ঠিক আবার যদি না ওটা আমার, না আমি আরেকটা নিতে হবে, সেক্ষেত্রে আবার আমরা যাব একইভাবে ইকুয়েশনে যাব, একইভাবে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে হ্যাং মেরেছে যে কোনো কারণবশত, আসছে কোয়েশ্চেন 3.0, অনেকবার দিয়েছিলাম তো অতবার চলে আসছে। তো যাই হোক, এই যে ইকুয়েশন 3.0 চলে আসছে। এবার আমার এখানে কি দরকার, আমি যদি উপর নিচ লিখতে চাই 1-2, তাহলে 1 নিচে নিয়ে আসে, এরো দিলে নিচে চলে আসবে, যে যাতে, হ্যাঁ 1-2, তাহলে এই যে 1-2 হয়ে গেল। বোঝা যাচ্ছে বিষয়গুলো? এই যে 1-2 হয়ে গেল, মানে আমি যা চাই এটি চাইলে আরো বড় করে আরো অন্য জিনিস করা যাবে। আমি যা লিখতে চাই তাই, এর সাথে যদি আমি রুট দিতে চাই, রুট ওভার, তাহলে যে রুট ওভার 12/4, এইভাবে আমি ইচ্ছা করলে টেনে দিয়েছি তাই বড় হয়ে গেছে। আসলে অরের টানার দরকার নাই, অরের যেটা দেওয়া আছে সেটাই ঠিক মাপ দেওয়া থাকে। তো এইভাবে আমরা যে কোনো জিনিস ওই ইকুয়েশনের মাধ্যমে যেটা আমাদের দরকার, ইকুয়েশনে গিয়ে সেটা আমরা এখান থেকে চুজ করে নিব এবং এইভাবে লিখব। তো এটা তো অনেক সময়ের ব্যাপার। এবার শর্টকাট ইকুয়েশন লেখা শিখাবো। ঠিক আছে? শর্টকাট, তো শর্টকাটে বলতে গেলে কি, এই যে আর একটা আছে ইকুয়েশন, এখানে ক্লিক করবো। এবার দেখো কোন স্টাইলে তুমি লিখতে চাচ্ছ, কোনটা চাচ্ছ, কোন ইকুয়েশনটা চাচ্ছ, এখান থেকে সেই ইকুয়েশনটা সিলেক্ট করতে হবে, তাহলে ওইটা চলে আসবে। তোমার কোন জাতীয় অঙ্ক লেখার দরকার সেই জাতীয়, মনে করো তোমার সূত্রের লেখার দরকার, তাহলে এটা ক্লিক করলে অলরেডি চলে আসলে। এখন যদি তোমার এখানে চেঞ্জ করার প্রয়োজন হয়, মনে করো এটা বি স্কোয়ার, এ বি স্কোয়ার দিবা, আর এখানে এ বি সি দিবা, সাপোজ বি দিবা, এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো। এখানে 2 আছে, 3 দরকার, 3 করে দিবা, 3 করে দিবা, 3 হয়।
এইভাবে তোমরা এখানে যেই স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা নিয়ে চলে আসবে, তাহলে ওটির থেকে সহজেই এই ইকুয়েশনটা আবার করা যায়। এখানে ক্লিক করে যেটা দরকার, এই যে যত রকম জটিল টটিল সব ল্যামডা ফ্যামডা যত রকম আছে সবগুলো আছে। এটা চাও এটা চলে আসবে, এটা যে যা পরিবর্তন করার পরিবর্তন করবা। ইচ্ছা করলে প্লাস মাইনাস করার দরকার, ক্লিক করার পরে ব্র্যাকেটের সাথে কাজ দেবা, কাটে দিয়ে এটা মাইনাস করবা বা আন্ডার স্কোর দিবা বা যেটা ইচ্ছা যা তুমি কিনবা সেটা এখানে উঠে। তো যেখানে যা পরিবর্তন করার দরকার সেখানে তাই পরিবর্তন করবো। তো এইভাবে আমরা ইকুয়েশন করতে পারি। আরেকটা আছে সিম্বল। অনেক সময় আমরা লিখি, হয়তোবা আমি নতুন লেখা শিখেছি বা তুমি নতুন লিখে শিখেছো, তুমি যুক্ত অক্ষরটা কিভাবে লিখতে হয় জানো না, কিন্তু তোমার ওই ফাইলের যুক্ত অক্ষর লিখতে হবে প্রয়োজন, সেক্ষেত্রে পাচ্ছ না, সেক্ষেত্রে কি করবা, সিম্বলে যাবা, দিয়ে মোর সিম্বলে ক্লিক করবা। এখন তুমি সাপোজ সুতো নিয়ন্ত্রিত ফন্ট বাংলা ফন্টে লিখছো, তাতে বাংলা ফন্ট সুতো নিয়ন্ত্রিত যাবা, যেহেতু বাংলা তোমার যুক্ত অক্ষর দরকার। এবার টেনে নিয়ে আসলে হবে, অথবা এখানে তুমি এস লিখলেও চলে আসবে। এস লিখলেও এস এর ঘরে চলে আসবে। এস এর ঘরে যেই ফন্ট গুলো আছে, এখানে সুতমিন যে আসছে না, এখানে মেবি অন্য ফন্ট আমরা ইউজ করতে পারি। দেখি কি কি ফন্ট আছে এখানে। এখানে বাংলা দেওয়া নাই, হ্যাঁ, বাংলা ইনস্টল আমার কিছুই দেওয়া নাই। ফন্ট গুলো মেবি কি ফন্ট আছে একটু দেখে নিই। নিয়মিত নাই, সুরমা আসলে বাংলা ফন্ট দেওয়া নাই। এই যে আসছে সাইম রূপালী আছে। তো এখান থেকে আমরা যেই অক্ষরটা আমাদের দরকার, এখানে এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো সেই অক্ষরটা। এই জায়গাতে সেই অক্ষরটা আছে, সাপোজ এটা আমার দরকার, তাহলে এটাতে ক্লিক করে ইনসার্ট করব, তাহলে যে এই অক্ষরটা এই জায়গাতে অলরেডি চলে আসছে। রি দরকার, রি তুলতে পারি না, রি দরকার, রিতে ক্লিক করে ইনসার্ট করবো, চলে আসবে। এখান থেকে খালি অক্ষর না, এখান থেকে আমরা যেকোনো সিম্বল ইউজ করতে পারি। একটা গুণ চিহ্ন পাচ্ছি না কিবোর্ডে, গুণ চিহ্ন দরকার, এটাতে ক্লিক করে ইনসার্ট করলাম, গুণ চিহ্ন চলে আসবে। এই চিহ্নটা পাচ্ছি না, এখানে ক্লিক করে ইনসার্ট করে ফেললাম, এটা চলে আসবে। আর এখানে সিম্বল যদি আমরা সিলেক্ট করি, তাহলে বিভিন্ন রকম আমরা এখানে সিম্বল দেখতে পারবো। সেই সিম্বল গুলা যদি আমাদের কখনো দরকার হয়, অনেক সময় দরকার হবে, তাহলে সেই সিম্বলটা, এই সিম্বলটা আমার প্রয়োজন সাপোজ, তাহলে এই সিম্বলটা হয়ে যাবে। তাসটার দরকার, তাস সিম্বল চলে আসবে। যেটা ইচ্ছা আমি রুইতনের এটার এটা সিম্বল ইনসার্ট করলেই সেটার নিচে আমার চলে আসবে আর কি। আমরা দরকার এইভাবে ক্লোজ করে দেব। এবার এটা আমি বড় করতে হলে বড় চাইলে বড় করব, ছোট চাইলে ছোট করব, দিয়ে এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তো ঠিক আছে, আমি আজকে আরেকবার বলে দিই কি কি শিখলাম। আমরা হেডার শিখলাম। হেডারের কাজ হচ্ছে সব উপরে হেডলাইন যেটাকে বলা হয়, হেডলাইন তৈরি করা। তারপর ফুটার, ফুটার হেডার করলে আমরা প্রত্যেকটা পেজের কিন্তু হেডার হয়ে থাকবে, হেডলাইন হয়ে থাকবে। ফুটার হচ্ছে সর্বনিম্ন পেজের নিচে, যেটা প্রত্যেকটা পেজের নিচে ওটা থাকবে। পেজ নাম্বার, আমরা পেজ নাম্বার প্রত্যেকটা পেজে পেজ নাম্বার হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে টেক্সট বক্স, আমরা একটা পেজের মধ্যে বিভিন্ন রকম কয়েকটা টেক্সট বক্স তৈরি করতে পারবো। তারপরে ওয়ার্ডার তো আমরা শিখেছি অলরেডি। ড্রপ ক্যাপ হচ্ছে প্রথমকার অক্ষরটা বড় হয়ে যাবে। তারপর এখানে ডেট এন্ড টাইম, ইচ্ছা করলে আমরা যেকোনো ফরম্যাটে ডেট এন্ড টাইম নিতে পারবো। এখানে অবজেক্ট থেকে ইকুয়েশন আমরা লিখতে পারবো, অথবা আরেকজনের ফাইল আমার ফাইলের মধ্যে ঢুকাতে সংযোগ করতে পারবো আমার ডকুমেন্টের মধ্যে। ইকুয়েশনের মাধ্যমে আমরা ইকুয়েশন লিখতে পারি, সিম্বলের মাধ্যমে যে কোনো আমরা সিম্বল প্লাস অক্ষর নিয়ে আসতে পারি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। সামনে ক্লাসে আবার নতুন একটা টিউটোরিয়ালের কথা হবে। আসসালাম।